চূড়ান্ত রায়ের আগে ফাঁসির আসামিকে কন্ডেম সেলে নয়, হাইকোর্টের রায়। সরকারের সঙ্গে কথা বলে আপিলের সিদ্ধান্ত জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। বাইডেনের কথাই যখন মার্কিনিরা শোনেন না, তখন তার সহকারী পররাষ্ট্রমন্ত্রীর কথা বাংলাদেশের নির্বাচিত সরকার শুনতে বাধ্য নয়, মন্তব্য ওবায়দুল কাদেরের। রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বরেণ্য রাজনীতিবিদ হায়দার আকবর খান রনু কেন্দ্রীয় শহীদ মিনারে সহযোদ্ধাদের শেষ বিদায়, ভেদাভেদের অবসান চান মির্জা ফখরুল। এসএসসির ফলাফলে খুশি শিক্ষা বোর্ড, পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হওয়ায় কমেছে জিপিএ 5, শিক্ষার মান বাড়ানোর গুরুত্ব শিক্ষাবিদদের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিচারিক আদালতের রায়ের পরপরই মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের কন্ডেম সেলে রাখা যাবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। রায়ে বলা হয়, আপিল এবং রিভিউয়ের মধ্য দিয়ে চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত আসামিদের কন্ডেম সেলে রাখা হলে 2 ধরনের শাস্তি দেওয়া হবে, যা আইনের দৃষ্টিতে সঠিক নয়। রায় বেশ কিছু পর্যবেক্ষণ রয়েছে জানিয়ে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, সেগুলোর জন্য সিদ্ধান্ত নিতে হলেও সুপ্রিম কোর্টে যেতে হবে। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। মামলা চূড়ান্ত নিষ্পত্তির আগে মৃত্যুদণ্ড পাওয়া আসামিকে কন্ডেম সেলে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে 2022 সালের 3 সেপ্টেম্বর একটি রিট করা হয়। মৃত্যুদণ্ডের আসামি চট্টগ্রাম কারাগারে থাকা জিল্লুর রহমান, সিলেটে আব্দুর বশির এবং কুমিল্লা কারাগারে থাকা শাহ আলমের পক্ষে আইনজীবী শিশির মনির এই রিট দায়ের করেন। এর প্রেক্ষিতে 2023 সালের 5 এপ্রিল চূড়ান্ত নিষ্পত্তির আগে কন্ডেম সেলে রাখা কেন অবৈধ এবং জেল কোডের 980 বিধি কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। দীর্ঘ শুনানি শেষে 2023 সালের 12 ডিসেম্বর মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের সাজা চূড়ান্ত হওয়ার পূর্বে কাউকে মৃত্যুর সেলে নির্জন কক্ষে রাখা যাবে না। এই চূড়ান্ত হওয়া বলতে বোঝানো হয়েছে হাইকোর্ট ডিভিশন, আপিল বিভাগ, আপিলের রিভিউ এবং মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার যে দরখাস্ত আছে, এগুলো নিষ্পত্তি হওয়ার পরেই একজনকে নির্জন কক্ষে কন্ডেম সেলে কনফাইন করে সলিটারি কনফাইনমেন্টে রাখা যাবে। অন্যথায় শুরুতেই মৃত্যুদণ্ডাদেশ হয়েছে ট্রায়াল কোর্টে, এই জন্যই কাউকে নির্জন কক্ষে বন্দী রাখা যাবে না। কারণ নির্জন কক্ষে বসবাসের ক্ষেত্রে পেনাল কোডে আরেকটি নতুন সাজা আছে। সুতরাং তার সাজা হয়েছে মৃত্যুদণ্ড, তাকে যদি আবার নির্জন কক্ষে রাখা হয় তাহলে তার ডাবল পানিশমেন্ট হবে। এটি সংবিধান এলাও করে না, বাংলাদেশের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম এলাও করে না। রিটকারী আইনজীবী জানান, রায়ে 2 বছরের মধ্যে কন্ডেম সেলে বন্দী আসামিদের সরিয়ে সাধারণ কয়েদিদের সাথে রাখার ব্যবস্থা নিতে বলেছে আদালত। রাষ্ট্রপক্ষ বলেছেন যে তারা নতুন জেল কোড ফর্মুলেট করতে যাচ্ছেন। হাইকোর্ট ডিভিশন বলেছেন এই রায়ে যে অবজারভেশন দেওয়া হচ্ছে, যে ধরনের ফাইন্ডিংস দেওয়া হচ্ছে, এগুলো যেন নতুন আইনে রিফ্লেক্টেড হয়। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত একবার হলেই তার আপিল শুনানি করার কোনো ব্যবস্থাপনা আমাদের হাইকোর্ট ডিভিশনে আপাতত নেই। তিনি বলেছেন অন্যান্য আসামিদের মতোই এদের আপিলও যাদের পেন্ডিং আছে হাইকোর্ট ডিভিশনে, তাদের বেইলের দরখাস্ত যেন শুনানি করা হয় এবং উপযুক্ত আদালতে উপযুক্ত ক্ষেত্রে তাদের বেইলও যেন মঞ্জুর করা হয়। সরকারের সঙ্গে আলাপ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল এম আমিনুদ্দিন। ওনারা রুলটি নিষ্পত্তি করে কতগুলো ডাইরেকশন দিয়েছেন। এর ভিতরে একটি ডাইরেকশন হচ্ছে যে বেইল অ্যাপ্লিকেশনটা যা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির বেইল অ্যাপ্লিকেশনটা কনসিডার করা যাবে। এটা আমাদের দেশে এখন পর্যন্ত হয়নি, যার ফলে এটা হয়তো আমি সরকারের সাথে আলাপ করব। এছাড়া উনি আরও কতগুলো যে ডাইরেকশন দিয়েছেন, আমি ডাইরেকশনগুলো নিয়ে সরকারের সাথে আলাপ করবো। উনি অনেকগুলো বিষয় উনি সেটেল করতে চেষ্টা করেছেন, সেটা তো সুপ্রিম কোর্ট না যাওয়া পর্যন্ত এটা সেটেল হয় না। এবং সুপ্রিম কোর্টের জাজমেন্ট এই যেহেতু এই মানে বিষয়গুলোতে যেহেতু সুপ্রিম কোর্টের কোনো ইতিপূর্বে কোনো জাজমেন্ট হয়নি, অতএব সরকারের সাথে আমি আলাপ করে, যদি সরকারের সাথে আলাপ করে প্রয়োজনে আমি সুপ্রিম কোর্টে যাব। 2022 সালে হাইকোর্টে জেল কর্তৃপক্ষের দেয়া প্রতিবেদন অনুসারে দেশের বিভিন্ন কারাগারে 2556 জন আসামিকে কন্ডেম সেলে রাখা হয়েছে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। নিবন্ধিত সকল হজযাত্রী যেন হজ পালন করতে পারে, সেজন্য হজের ভিসা ইস্যুর মেয়াদ আরও বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে ঢাকা নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। বৈঠকের পর ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম তথ্য জানিয়েছেন, বিভিন্ন জটিলতায় সৌদি আরব থেকে এখনও ভিসা পাননি 10,000-এরও বেশি হজযাত্রী। সৌদি রাষ্ট্রদূত জানান, হজ পালনের জন্য এখনও
যারা ভিসা পাননি তাদের জন্য ভিসা দেওয়ার উদ্যোগ নিচ্ছেন তিনি। এই সময় তিনি প্রধানমন্ত্রীকে জানান, বাংলাদেশের কিছু প্রকল্প বাস্তবায়নে তার দেশে বিনিয়োগকারী এবং কোম্পানির আগ্রহ আছে। সেসব প্রকল্পের তালিকা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন সৌদি রাষ্ট্রদূত। সৌদি আরবে থাকা প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে রেমিটেন্স পাঠাতে রাষ্ট্রদূতকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথা সে দেশের জনগণই যেখানে শোনেন না, সেখানে তার সহকারী পররাষ্ট্রমন্ত্রীর কথা বাংলাদেশের নির্বাচিত সরকার শুনতে বাধ্য নন। সারা বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র যে দাপট দেখাতো তা মধ্যপ্রাচ্যে সংকুচিত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। তবে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের উদ্দেশ্য আওয়ামী লীগ জানেন না বলেও জানিয়েছেন তিনি। রিপোর্ট করছেন মহিবুল্লাহ মহিব। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক নানা ইস্যুতে কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা তো বিএনপিকে এ সময় ওবায়দুল কাদের বলেন, বিএনপি আবারও আগুন সন্ত্রাস শুরু করলে তা মোকাবিলা করবে আওয়ামী লীগ, আর তাদের কর্মসূচি রাজনৈতিকভাবে আগালে সেভাবেই মোকাবিলা করবে ক্ষমতাসীন দল। অক্টোবর মাসের 28 তারিখে এবং সেদিনও তারা বক্তব্য দিয়েছিল যে আওয়ামী লীগ পালানোর পথ পাবে। শেষ পর্যন্ত দেখলাম পল্টনের মঞ্চ থেকে একে একে দৌড়াতে দৌড়াতে অলি গলি কোথা দিয়ে যে কে পালিয়েছে সেটাই হচ্ছে বিএনপি। আমরা পালাবো কেন? আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। আবারও আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে বিএনপিকেই পালাতে হবে। ওবায়দুল কাদের কথা বলেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফর প্রসঙ্গেও। মধ্যপ্রাচ্য সহ নিজ দেশে বাইডেনের কথা কেউ শুনছে না উল্লেখ করে কাদের বলেন, কোন দেশের মন্ত্রীর চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত মানতে বাধ্য নয় বাংলাদেশ। তাদের প্রেসিডেন্টের গাজায় সিজফায়ারের বিষয়ে তাদের প্রেসিডেন্টের কথা শুনে না। নেতানিয়াহু ওপেনলি বলেছে বাইডেনের সাথে আমাদের আগেও পার্থক্য ছিল। রাফা আক্রমণে বাইডেনের নির্দেশ তারা চরমভাবে উপেক্ষা করেছে। কেউ আমাদের দেশে এসে এখানে বিএনপিকে আবারও মদত দেবে, চাঙ্গা করবে, সেই পরিস্থিতি বোধ এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই। এবং যারা এ দাপটটা দেখাবে তাদের দাপট দেখানোর ক্ষমতাটা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে গেছে। গত নির্বাচনে 73 জন সংসদ সদস্য এবং 25 জন মন্ত্রিসভা থেকে ছিটকে পড়ার কথা মনে করিয়ে ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদেরও সেভাবে শাস্তি দেয়া হবে। আরো মাসুল গুনত। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ডোনাল্ড লুর সফরে ভিসা নীতি এবং র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার। প্রধানমন্ত্রী চতুর্থবার নির্বাচিত হবার পর জো বাইডেন চিঠি লিখে সম্পর্ক এগিয়ে নেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন। মার্কিন প্রশাসন থেকে যারা বাংলাদেশে সফর করুক না কেন, দুদেশের সম্পর্ককে এগিয়ে নেবার লক্ষ্যে কাজ করার কথা জানান তিনি। মন্ত্রী বলেন, সেখানে অর্থনৈতিক সম্পর্ক আছে, নানা ক্ষেত্রে সহযোগিতাও আছে। বিএনপির ভারতীয় পণ্য বর্জন আন্দোলন মুখ থুবড়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ডক্টর হাসান মাহমুদ। ভিসা নীতি কিংবা র্যাবের কিছু ব্যক্তি বিশেষের উপর নিষেধাজ্ঞা, সেগুলো আমাদের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা রেখাপাত করেছে তো বটেই। সেগুলো আমরা অবশ্যই আলোচনা করব এবং সেগুলো যাতে সহজীকরণ হয় বা উঠে যায় সে নিয়ে আমরা মার্কিন প্রশাসনের ইতিপূর্বে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্টের যে সমস্ত কর্মকর্তা এসেছিল তাদের সাথে আলোচনা করেছি। সেই প্রসঙ্গগুলো স্বাভাবিকভাবে আসতেই পারে। তবে আমাদের সম্পর্ক
এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা উভয় দেশ কাজ করছি এবং করব। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর নিয়ে মাথা ঘামাচ্ছে না বিএনপি, বরং দেশের সংকট নিয়ে উদ্বিগ্ন তারা। এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিকেলে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বিএনপি লিয়াজু কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। তিনি জানান, যুগপৎ আন্দোলনরত দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে সামনের দিনের কর্মসূচি ঠিক করা হবে। সেই কর্মসূচি হবে জনসম্পৃক্ত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে বিএনপি নীতি নির্ধারণী ফোরামের এই সদস্য জানান, বিএনপি সহিংসতায় বিশ্বাস করে না। আওয়ামী লীগ নাশকতা করে এর দায় চাপায় বিরোধী দলের ওপর। পরে লেবার পার্টির সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজু কমিটি। ডোনাল্ড লুর ব্যাপারটা অতখানি গুরুত্বপূর্ণ মনে করলে আমরা বলতাম, আমরা কিন্তু বলি নাই। আপনি তুলেছেন এই প্রশ্ন, আমাদের কাছে এটা অত গুরুত্বপূর্ণ না যতটা গুরুত্বপূর্ণ কুকি চীনের যে আচরণ, যেটা নিয়ন্ত্রণ করতে সরকার প্র্যাকটিক্যালি ব্যর্থ হচ্ছে। ডোনাল্ড লু তো অনেক দূরের মানুষ আর কি। আমরা শঙ্কিত আমার নিজের দেশের অবস্থা নিয়ে। আমরা শঙ্কিত যে আমাদের দেশের যারা ব্যাংক লুটেরা তাদেরকে মুক্ত করার জন্য সরকারের যে অপচেষ্টা ওটা নিয়ে। বনানী কবরস্থানে সমাহিত হলেন প্রগতিশীল রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা হায়দার আকবর খান রনু। তার প্রয়াণে ভারাক্রান্ত রাজনৈতিক অঙ্গন, তার চলে যাওয়ার শূন্যতা ভাবায় কাদায়। কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ বিদায় জানিয়েছেন সহযোদ্ধারা। তবে স্বাধীনতার এত বছর পরেও রাজনৈতিক বিভেদ নিয়ে হতাশ অনেক নেতা। মহান মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়নের কথাও বলেছেন তারা। রিপোর্ট করছেন সিকান্দার রহমান। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা হায়দার আকবর খান রনকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার দেয়া হয়। এ সময়ে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়া বীর যোদ্ধারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির উপদেষ্টা হায়দার আকবর খান রনর প্রতি এ সময় শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ। রাজনীতির ক্ষেত্রে কোনো সুবিধাবাদিতা তার চরিত্রের ধারের কাছেও আসতে পারেনি। তিনি যেভাবে সংগ্রাম শুরু করেছিলেন কৈশোরে, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সেইখানেই ছিলেন। সমাজ পরিবর্তনের রাজনীতি করেছেন। হায়দার আকবর খান রনদের মতো এগুলো ত্যাগী নেতা যারা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন, তাদেরকে হারিয়ে জাতি একজন সূর্য সন্তানকে হারালো আজকে। তিনি একজন শ্রমিক আন্দোলন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত মানুষের মুক্তির লড়াইয়ে রাজপথে থেকে লড়াই করেছেন। সুতরাং এ ধরনের অনন্য ব্যক্তিত্ব আমাদের আগামী দিনের নীতিনিষ্ঠ রাজনীতিতে একটা শিক্ষণীয় হয়ে থাকবে। গণতান্ত্রিক, উদারনৈতিক, দেশপ্রেমিক, অসাম্প্রদায়িক জনমানুষের সকল অংশকে তার পিছনে ঐক্যবদ্ধ করা। সুতরাং সেই ঐক্যের বদ্ধ করার ক্ষেত্রে রনও তিনি তার মতন করে তিনি চেষ্টা করে গেছেন। বিচ্যুতি অনেকের হয়েছে নানাভাবে, তার মধ্যে হয়নি। একই সেজন্যই বলেছি শুদ্ধতম, এবং একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত তিনি তার যে বিশ্বাস, তার যে স্বপ্ন এই বাংলাদেশকে নিয়ে এবং তাদের সাধারণ মানুষকে নিয়ে, সেটাতে একেবারে নিষ্ঠ ছিলেন। হায়দার আকবর খান রনর প্রতি শ্রদ্ধা জানাতে দেশব্যাপী শোক পালন করছে সিপিবি। মার্ক্সতাত্ত্বিক এই নেতা পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে ভূমিকা ও মহান মুক্তিযুদ্ধে অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন রাজনীতিবিদরা। তার প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তার যে পরিবার পরিজন আছেন তাদের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি। কমরেড হায়দার আকবর খান রনর যে আদর্শ সেটা অমর থাকুক। বিভাজন থেকে আমাদের সকলের বেরিয়ে আসা উচিত এবং সকলের একই সঙ্গে বাংলাদেশের কল্যাণের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করা উচিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং তার নির্দেশে আমরাও মুক্তিযুদ্ধ করেছি, তিনিও মুক্তিযুদ্ধ করেছেন এবং তিনি মুক্তিযুদ্ধে যে অবদান রেখেছেন শুধু সেটাই নয়, তিনি একজন তাত্ত্বিক ছিলেন। তার লেখনীর মাধ্যমে তিনি সেগুলোকে তুলে ধরেছেন। যারা এখন চলে যাচ্ছে বা চলে যাবে তো গেল, কিন্তু এর সঙ্গে এই জাতির যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা, এটা মরে যাবে না, এটা আবার নতুনভাবে জাগ্রত হবে। আমি মনে করি অনেক বামপন্থী বিভ্রান্তিতে ভুগলেও হায়দার আকবর খান রনও কখনোই বিভ্রান্তিতে ভোগেননি। বাংলাদেশের প্রশ্নে, জনগণের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে উনি আপসহীন লড়াই করেছেন।
এর আগে সোমবার সকালে পল্টনের মুক্তি ভবনে কমরেড হায়দার আকবর খান রণর মরদেহ নেওয়া হয়। সেখানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয়। পরে শোক র্যালি করে মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। গত শুক্রবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হায়দার আকবর খান রণ। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। সংসদে বিরোধী দলীয় নেতা জি.এম. কাদের বলেছেন, দেশের সংসদীয় গণতন্ত্রের সঠিক চর্চা হয় না, যা কিনা সুশাসনের জন্য বড় বাধা। রাজধানী রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের 61তম কনভোকেশনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সংসদে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, সংসদ সদস্য সব থাকার পরেও সংসদীয় গণতন্ত্রের চর্চা হয় না। সরকার দলের সদস্যরা সংসদের কোনো কিছুর বিরোধিতা করতে পারেন না। গণতন্ত্রের সঠিক চর্চা না থাকায় আইনের শাসন কিংবা সুশাসনও বিকশিত হচ্ছে না। এ কারণে জনগণ ভোটের প্রতি আস্থা হারিয়েছেন। জাতীয় পার্টি সব সরকারের আমলে সংসদীয় গণতন্ত্র চর্চার উপর জোর দিয়ে আসছে বলে জানিয়েছেন জি.এম. কাদের। আমাদের বিরোধী দলের নেত্রী আছে, আপনারা সম্মান দিচ্ছেন আমাদেরকে, কিন্তু আমাদের দেশে একটা ধারার কারণে আপনারা জানেন যে কোনো দলের লোক তার বিপক্ষে যেতে পারে না। সরকারি দলের সদস্যরা সরকারের বিপক্ষে ভোট দিতে পারে না, ফলে অটোমেটিক্যালি যেটাই সংসদে যায় সেটাই পাস হয়। ফেল করার, পাস না হওয়ার কোনো সমস্যা থাকে না, এবং অনেক জিনিসই আমাদের দেশে এই জন্য সংসদে আনা হয় না। সেইভাবে আমরা যেটা চাচ্ছিলাম যে সংসদীয় গণতন্ত্র, সেটার চর্চা একটা বাধা হচ্ছে। এসএসসি ও সমমানে এবার পাশের হার কিছুটা বাড়লেও অকৃতকার্যের সংখ্যাও কিন্তু কম নয়। কেবল অঙ্কে ফেল করেছে 1,66,000 শিক্ষার্থী। তবে ফলাফলে সন্তুষ্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আর শিক্ষাবিদরা জানিয়েছেন পাশের বিষয়টি খতিয়ে দেখতে। রিপোর্ট করছেন শুভ মাহফুজ। করোনা মহামারীর পর এবারই পূর্ণাঙ্গ সিলেবাসে হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। রবিবার প্রকাশিত এই ফলাফলে মোট 20,13,597 পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে 16,72,163 জন। অকৃতকার্য হয়েছে 3,41,434 জন। এর মধ্যে শুধু গণিতেই অকৃতকার্য 1,66,000 শিক্ষার্থী। গেল বছরের তুলনায় পাশের হার 2.61% বাড়লেও কমেছে জিপিএ-5 এর সংখ্যাও। তবে ফলাফলে সন্তুষ্টির কথা জানান ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। বলেন, এবার পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হওয়াতে কমেছে জিপিএ-5। গত বছরের তুলনায় সার্বিকভাবে সব কিছুতেই আমাদের পজিটিভ আছে, ভালো মান আছে। সেটি হলো আমাদের ঢাকা শিক্ষা বোর্ডে যেমন গত বছর ইংরেজি এবং গণিতে কিছুটা খারাপ করেছিল, এবছর দেখা গেছে যে ইংরেজি এবং গণিতে ভালো করেছে, তার কারণে আমাদের পার্সেন্টেজ বেড়েছে। জিপিএ-5 এর দিকে বেশি মনোযোগের চেয়ে শিক্ষার মান বাড়ানোর দিকে গুরুত্ব দেওয়ার পরামর্শ শিক্ষাবিদদের। শিক্ষার মানের সংকট এটা শুধুমাত্র জিপিএ-5 বা শুধুমাত্র এই এসএসসি এইচএসসি দিয়ে নির্ধারণ করা মুশকিল। এটা একদম প্রাথমিক থেকে মানের দিকে লক্ষ্য রাখা, এবং যেটা লক্ষ্য করেছি সরকারও কিন্তু শিক্ষার মানটাকে অনেক গুরুত্ব দিচ্ছেন, এবং সেই জায়গার থেকে আমাদের পরিকল্পনায় হয়তো ঘাটতি আছে। আমাদের শিক্ষা ব্যবস্থা এবং ব্যবস্থাপনার মধ্যে নানা ধরনের ত্রুটি আছে, সেগুলো ঠিক করতে হবে। চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি করতে তথ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে কারিগরি শিক্ষা বাড়ানোরও পরামর্শ এই শিক্ষাবিদের। উদ্বেগের জায়গা যে সাধারণ শিক্ষায় এই লক্ষ লক্ষ শিক্ষার্থী আমরা কোথায় নিয়ে যাব এরপরে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ড আমদানি রপ্তানিতে সহায়তা না করে বরং হয়রানি করে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক ব্যবসায়ীরা। বস্ত্র ও পাট মন্ত্রী সৌজন্যের সাক্ষাতে এমন অভিযোগ করেন বিজিএমএ-এর নবনির্বাচিত কমিটির সদস্যরা। ব্যবসায়ীরা জানান, তৈরি পোশাক খাতে পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হয়। বস্ত্র ও পাট মন্ত্রীকে তারা এসব বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি তৈরি পোশাক খাতে নগদ সহায়তা অব্যাহত রাখার দাবিও জানান ব্যবসায়ীরা। বিজিএমএ-এর যেসব অভিযোগ আছে তা মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীকে অবহিত করার প্রতিশ্রুতি দেন মন্ত্রী। তৈরি পোশাকের বাজার সম্পর্কে মন্ত্রী জানান, বাজার এককভাবে যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করে না। পোশাকের বাজার অনেক বড় হয়েছে, তবে যুদ্ধের কারণে অর্ডার কম আসছে।
ভারতের লোকসভা নির্বাচন শেষ হলেই দেশটির বাজারে বাংলাদেশি পাট রপ্তানিতে আরোপ করা অ্যান্টি ডাম্পিং প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। দুপুরে রাজধানী মতিঝিলে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে পাটের রপ্তানি বাড়াতে বৈচিত্র্যময় পণ্য তৈরির তাগিদ দেন তিনি। আগামী মৌসুমে কাঁচা পাটের দাম বেঁধে দেওয়ার আশ্বাসও দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে বেসরকারি পাটকল মালিকরা সহজ শর্তে ঋণ বিতরণ এবং মানসম্মত পাট বীজের অভাব দূর করার দাবি জানান। অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম পাট পণ্য বিপণনে নীতি সহায়তার পাশাপাশি রপ্তানিতে নগদ সহায়তা দেয়া এবং এই খাতের জন্য উন্নয়ন তহবিল গঠনের তাগিদ দেন। জবাবে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ জানান, ভর্তুকি তুলে না নিলে অ্যান্টি ডাম্পিং প্রত্যাহার করবে না ভারত, তবে দেশটি যেন সব ধরনের শুল্ক এবং অশুল্ক বাধা তুলে নেয় সে ব্যাপারে শিগগিরই আলোচনার আশ্বাস দিয়েছেন আহসানুল ইসলাম টিটু। ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানান, এবার এডিস মশা নিধনে যত ধরনের উদ্যোগ নেওয়া দরকার সবই নেওয়া হবে। দুপুরে নগর ভবনে মেয়র হিসেবে 4 বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে মেয়র আতিকুল ইসলাম জানান, মশা নিধনে এবার 3 পদ্ধতিতে বিটিআইয়ের প্রয়োগ করা হবে। এ সময় কারওয়ান বাজার শিগগিরই স্থানান্তর হবে জানিয়ে তিনি জানান, নতুন স্থানে যাওয়া ব্যবসায়ীদের দোকান বাবদ কোনো ধরনের অর্থমূল্য দিতে হবে না। এছাড়া তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের জন্য নতুন জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও তিনি জানান। অবৈধ দখলদারদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে মেয়র আতিকুল ইসলাম জানান, খালের জায়গায় নির্মিত ভবনের মালিক যতই প্রভাবশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। নগরীর 18টি ওয়ার্ড উন্নয়নের পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে বিশেষ কার্যক্রমের কথাও তুলে ধরেন তিনি। আমি বলে দিলাম, ডেঙ্গু নিয়ে কেউ কোনো কাজ করবে না। আমরা তাহলে কি অবস্থাটা হবে? আমরা কিন্তু কাজ চালিয়ে যাব। এখানে একজন বলেছে ভালো কথা, বিটিআই নিয়ে ফেল করেছি। আমি তো স্বীকার করছি, আমি তো অস্বীকার করছি না। এটি আমাদের প্রথম একটা টেস্ট কেস হিসাবে ছিল 5 টন। আমরা নতুন সিস্টেম চাই, স্মার্ট সিস্টেম চাই, আধুনিক সিস্টেম চাই, যার ফলে কিন্তু আমরা বিটিআইকে মন্ত্রিসভার আমাদের ক্যাবিনেটের মিটিংয়ের মাধ্যমে কিন্তু অ্যাপ্রুভ হয়ে কিন্তু আমরা এখন ডিরেক্ট ইম্পোর্ট করছি। এটি তো আমি মনে করি আমাদের একটি ভালো একটি পদক্ষেপ। সারা বিশ্বে কিন্তু এরা এখন এই বিটিআই চালু হচ্ছে। বিটিআই আমরা 3টি ফর্মে আনছি। নতুন সংযোজন যেটা হচ্ছে টারবাইন মেশিন নিয়ে আসছি। বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিশেষ স্কুল ব্লু স্কাইয়ের উদ্বোধন হয়েছে। বিমান বাহিনী ঘাঁটি বাসারে ব্লু স্কাইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বাফুয়া কেন্দ্রীয় পরিষদের সভানেত্রী তাহমিদা হান্নান, সহকারী বিমান বাহিনী প্রধান ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন দ্য ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন আবু জাফর চৌধুরী। ব্লু স্কাই স্কুল বাংলাদেশের বিশেষায়িত প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম। প্রতিষ্ঠানটি বিমান বাহিনী পরিচালিত বিশেষ করে সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বৈচিত্র্যময় অঙ্গনে প্রবেশের পাথেয় হিসেবে কাজ করছে। আর কিছু খবর এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। 2023 সালের আয় থেকে 5,51,37,558 টাকার রাজস্ব ডাক বিভাগকে বুঝিয়ে দিয়েছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। রাজস্ব বন্টনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। অনুষ্ঠানে নগদ লিমিটেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ সাফায়েত আলম সহ 2 প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশকে ক্যাশলেস সোসাইটিতে উন্নীত করতে নগদ ডিজিটাল ব্যাংকিং সেবা বিরাট ভূমিকা রাখবে বলে মনে করেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। গ্রামীণফোন গ্রাহকদের সুবিধার্থে এখন মাইজিপি অ্যাপেই খোলা যাবে বিকাশ অ্যাকাউন্ট। চুক্তিবদ্ধ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান ও বিকাশের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদেরী সহ আরও অনেকে। প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই সুবিধা উপভোগ করতে পারবেন। এছাড়া মাইজিপি অ্যাপে বিকাশ অ্যাপ খোলার মাধ্যমে নতুন গ্রাহকরা 125 টাকা পর্যন্ত বোনাস পাবেন।
রাজধানীর গুলশানে স্পোর্টস ওয়্যার ব্র্যান্ড অ্যাডিডাসের ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন করা হয়েছে। ডিবিএল গ্রুপের হাত ধরেই বাংলাদেশের বাজারে প্রবেশ করল এই ব্র্যান্ডটি। 4000 স্কয়ার ফিট ফ্ল্যাগশিপ স্টোরটিতে পারফরমেন্সের পাশাপাশি স্টাইলের গুরুত্বকে মাথায় রেখে থাকছে অ্যাডিডাস অরিজিনাল সিরিজের বিভিন্ন কালেকশন। এই অনুষ্ঠানে ডিবিএল গ্রুপের বোর্ড অব ডিরেক্টরস এবং অন্যান্য কর্মকর্তা সহ দেশ বিদেশের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বিশুদ্ধতার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে ন্যাচুরা কেয়ার। কালীগঞ্জের CCEUBL রিসোর্ট ও কনভেনশন হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আসিফ ওহাব খান, CEO নাজিম উদ্দিন, হেড অব মার্কেটিং শামস আরিফিন, হেড অব সেলস ইমতিয়াজ ওসমান তালুকদার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। তৃণমূলের নারীদের মধ্যে প্রণোদনা এবং যথাযথ ঋণ সহায়তা পৌঁছে দিতে জাতীয় রাজস্ব বোর্ডে পর্যাপ্ত বরাদ্দ এবং কার্যকর বন্টন ব্যবস্থা চালুর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। জাতীয় প্রেস ক্লাবে নারীর ক্ষমতায়নে বরাদ্দকৃত জেন্ডার বাজেটের কার্যকর বন্টন, বাস্তবায়ন ও পরিবীক্ষণে 11 দফা প্রস্তাবনা তুলে ধরেন অর্থনীতি বিশ্লেষক অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা। নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবিরের সভাপতিত্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। চূড়ান্ত রায়ের আগে ফাঁসির আসামিকে কন্ডেম সেলে নয়, হাইকোর্টের রায়। সরকারের সঙ্গে কথা বলে আপিলের সিদ্ধান্ত জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। বাইডেনের কথায় যখন মার্কিনিরা শোনেন না, তখন তার সহকারী পররাষ্ট্রমন্ত্রীর কথা বাংলাদেশের নির্বাচিত সরকার শুনতে বাধ্য নন, মন্তব্য ওবায়দুল কাদেরের। রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বরেণ্য রাজনীতিবিদ হায়দার আকবর খান রণ, কেন্দ্রীয় শহীদ মিনারে সহযোদ্ধাদের শেষ বিদায়, ভেদাভেদের অবসান চান মির্জা ফখরুল। এসএসসির ফলাফলে খুশি শিক্ষা বোর্ড, পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হওয়ায় কমেছে GPA 5, শিক্ষার মান বাড়ানোর গুরুত্ব শিক্ষাবিদদের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavisionnews, সাবস্ক্রাইবও করতে পারেন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।